পদার্থের গঠন ও ধর্ম এই চ্যাপ্টারে কিছু অঙ্ক আজ আমরা করব। ওকে, দেখা যাক কি কি অঙ্ক আমাদের আছে। আমাদের ফার্স্ট অঙ্ক হচ্ছে গিয়ে 10 মিটার গভীর জলস্তম্ভের চাপ কত। ওকে, আমরা চাপের যে সূত্রটা আমি তোমাদেরকে পড়িয়েছি সেটা হচ্ছে এইচ রো জি। ফার্স্টে কি দেওয়া আছে আর আমরা কি জানি, দুটো জিনিস আমাদের লিখতে হবে। একটা হচ্ছে আমরা জানি, আর একটা হচ্ছে কি দেওয়া আছে। আমরা জানি কি চাপ ইকুয়াল টু এইচ রো জি, এখানে রো এর পরিবর্তে আমি ডি লিখেছি। ডি মানে হচ্ছে ঘনত্ব বা ডেন্সিটি। ওকে, ডি মানেও লিখতে পারো ঘনত্ব বা ডেন্সিটি। এবার জলের ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, এটা আমরা জানি, সেই ধরেই অঙ্কটা এগোতে হবে। আর জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, দেওয়া আছে এইচ ইকুয়াল টু 10 মিটার আর চাপ ইকুয়াল টু এইচ ডি জি। 10টা গুণ করে দিয়েছি, অঙ্ক পেয়ে গেছি। এটা তো পিএ লেখা আছে, পিএ মানে হচ্ছে কি পাস্কেল। এমকেএস পদ্ধতিতে চাপের একক পাস্কেল, তাই এখানে পিএ লেখা হয়েছে। নেক্সট অঙ্ক, বায়ুমণ্ডলের চাপ 76 পারদস্তম্ভের সমান, এটাকে পাস্কেল ইউনিটে কনভার্ট করতে হবে। ওকে, 76 এখানে দেখো উচ্চতা দিয়ে দিয়েছি, অর্থাৎ এইচ দিয়ে দিয়েছি। পারদের ঘনত্ব এখানে দেওয়া নেই, কিন্তু নর্মালি প্রশ্নে দেওয়া থাকে। এখানে যদি পরীক্ষার খাতায় প্রশ্ন এলে দেওয়া থাকবে, আর যদি না দেওয়া থাকে তো এটা মুখস্থ করে নিবে। সেটা 13,600 কেজি পার মিটার কিউব। ওকে, আর জি এর মান তো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেওয়া আছে কি এইচ ইকুয়াল টু এত সেন্টিমিটার, 70 সেন্টিমিটার আছে, এটাকে মিটারে কনভার্ট করে নিলাম, কারণ আমাদেরকে সব এমকেএস পদ্ধতিতেই করতে হবে। ডি এর মান, ডি হচ্ছে ঘনত্ব 13,600 কেজি পার মিটার কিউব, আর জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পাস্কেল পি চাপ ইকুয়াল টু তিনটে গুণ এইচ ডি জি গুণ করে দিলে অ্যান্সার পেয়ে যাব। ওকে, নেক্সট অঙ্ক, একটি হ্রদের জলতলে 5 মিটার গভীরে মোট চাপ কত। আগে ছিল শুধু চাপ বার করতে বলেছিল, এবার বলেছে মোট চাপ। মোট চাপ হচ্ছে গিয়ে ওই জল যে চাপ দেয় সেটা একটা চাপ, প্লাস ওই জলটা কিন্তু বায়ুও একটা চাপ দেয়, সেই চাপটাও ক্যালকুলেট করতে হবে। সে বায়ুর যে চাপ সেটা আমরা আগের অঙ্কতেই বের করে নিয়েছি। ওকে, সেই এবারে শুধু 5 মিটার গভীরে জলের চাপটা কত সেটা বার করবো, তারপরে দুটো যোগ করে দেবো। আমরা জানি, কি জানি, এইচ ডি জি চাপ ইকুয়াল টু এইচ ডি জি, জলের ঘনত্ব এত, জি ইকুয়াল টু এত, বায়ুর চাপ এত, 1.013 10⁵ এটা মুখস্থ করে নেবে, কারণ আগের অঙ্কে পেয়েছি। পরীক্ষার খাতে হয়তো দেওয়া থাকবে, যদি না দেওয়া থাকে তো নিজেকে বার করে নিতে হবে, অথবা নিজেকে মুখস্থ করে নিতে হবে। নর্মাল আমরা জলের গভীরতা দেওয়া আছে 5 মিটার, আর চাপটা পেয়ে গেলাম। একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে দুটো জিনিস সবসময় লিখি, একটা হচ্ছে আমরা জানি, আর একটা হচ্ছে দেওয়া আছে। তারপরে অতএব দিয়ে অঙ্কটা শুরু করি। কি আমরা জানি আর কি দেওয়া আছে, দুটো মিলিয়ে তারপর অঙ্কটা হবে। চাপ বের করে নিলাম, 5 ইন্টু এত এত, 49 ইন্টু 000 পাস্কেল। এখানে তো 49টাকে আমি ভেঙে 0.49 ইন্টু 10⁵ পাস্কেল লিখেছি। কেন লিখেছি, কারণ এখানে একটা 10⁵ আছে, এখানেও একটা 10⁵ আছে। যদি 10⁵ যদি না নিয়ে আসি তাহলে আমরা অঙ্কটা করতে পারবো না, ক্যালকুলেশন করতে পারবো না। ক্যালকুলেশন করার খাতিরে আমরা এটা করেছি। মোট চাপ ইকুয়াল টু বায়ুর চাপ প্লাস এইচ ডি জি, দুটো যোগ করে দিয়েছি, হয়ে গেছে। এখানে দেখো 10⁵ আছে, এখানে 10⁵ আছে, দুটো কমন নিলে যা হবে দেখো, কমন নিলাম, দুটো বাকিটা যোগ করে দিলাম, অ্যান্সার পেয়ে গেছি। ওকে, নেক্সট অঙ্ক, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বের মান কত। এই ফার্স্ট থেকে যে অঙ্কগুলো করছি সেখানে আমরা কিন্তু ধরে নিই জলের ঘনত্ব কত, 1000 কেজি পার মিটার কিউব, সেটা হচ্ছে এমকেএস পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে ওটা 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়ে যাবে, সেটাই হচ্ছে অ্যান্সার। এটা কোনো অঙ্ক নয়, বাট এটা আমাদের জেনে রাখতে হবে, এটা না জানলে অঙ্ক করা যাবে না। নেক্সট অঙ্ক, সোনার আপেক্ষিক গুরুত্ব 19.3 বলতে কি বোঝো। এটাও কোনো অঙ্ক নয়, কিন্তু এই ধরনের অঙ্ক পরীক্ষায় খুব আসে। একটা লাইন জাস্ট মুখস্থ করে নাও, হয়ে যাবে। সোনার আপেক্ষিক গুরুত্ব 19.3 বলতে বোঝায় এক খণ্ড সোনা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সমআয়তন জল অপেক্ষা 19.3 গুণ ভারী। ওকে, লোহার আপেক্ষিক গুরুত্ব 7.8, লোহার ঘনত্ব কত। এখানে দেখো লোহার আপেক্ষিক গুরুত্ব দিয়েছে, লোহার আপেক্ষিক ঘনত্ব দেয়নি। আর ঘনত্ব দিলে, যদি আপেক্ষিক ঘনত্ব দিত তাহলে অঙ্কটা অন্যরকম ভাবে হতো। এটা আপেক্ষিক গুরুত্ব দিয়েছে, খুব সহজে, যেটা গুরুত্ব দেবে অঙ্কটা খুব সহজ। আপেক্ষিক গুরুত্ব হলে খুব সহজ, জাস্ট ইউনিট অনুযায়ী বসিয়ে দিলে হয়ে যায়। যেমন সিজিএস পদ্ধতিতে লোহার ঘনত্ব 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা সিজিএস পদ্ধতি বললাম। এই যেখানে দেখো গ্রাম পার সেন্টিমিটার কিউব আছে, সিজিএস পদ্ধতি একক। নেক্সট হচ্ছে গিয়ে এমকেএস পদ্ধতিতে 7.8 কেজি পার মিটার কিউব।
নেক্সট অঙ্ক, স্টিলের তৈরি একটি বস্তুর ভর 15,600 কেজি, তার আয়তন 2 মিটার কিউব হলে স্টিলের ঘনত্ব কত? তো আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু কি, ফার্স্টে দেখো অঙ্কটা করা আছে, দেওয়া আছে কি স্টিলের ভর হচ্ছে 15,600 কেজি, আয়তন এত, আর আমরা কি জানি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, ভর হচ্ছে 15,600 ডিভাইড বাই 2 মিটার কিউব, ভাগ দিলেই অঙ্কটা হয়ে যাবে। ওকে, পেয়ে গেছি অ্যান্সার 7800 কেজি বাই মিটার কিউব। নেক্সট অঙ্ক, রূপার আপেক্ষিক ঘনত্ব 10.8 হলে রূপার ঘনত্ব এসআই নির্ণয় করো। আগের অঙ্কটা ছিল আপেক্ষিক গুরুত্ব, তাই অঙ্কটা ইজিলি হয়ে গেছে, কিন্তু এবারে তো আপেক্ষিক ঘনত্ব দিয়ে দিয়েছে, তাই আগের বারের মতো লিখে দিলেই হবে না, এই ভুলটা কিন্তু করবে না। আগে দেখবে আপেক্ষিক ঘনত্ব আছে না আপেক্ষিক গুরুত্ব আছে, যদি গুরুত্ব থাকে জাস্ট ইউনিট চেঞ্জ করে বসিয়ে দেবে, যেমন আগের অঙ্কটা করেছি। কিন্তু আপেক্ষিক ঘনত্ব যদি থাকে তো কীভাবে করবে সেটা দেখো, দেওয়া আছে কি দেওয়া আছে, রূপার আপেক্ষিক ঘনত্ব 10.8। ওকে, আমরা জানি কি জানি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব ইকুয়াল টু 10 কেজি পার মিটার কিউব, এগুলো আগে সব হয়ে গেছে। অতএব পদার্থের ঘনত্ব ইকুয়াল টু পদার্থের ঘনত্ব বা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ জলের ঘনত্ব, পদার্থের আপেক্ষিক ঘনত্ব, যে আপেক্ষিক ঘনত্বের যে ফর্মুলা সেটা হচ্ছে পদার্থের ঘনত্ব বা 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ জলের ঘনত্ব। আমরা পদার্থের ঘনত্ব দিয়ে দিয়েছি, এখানে দেয়নি, আমাদের কি বার করতে হবে, বা 10 পয়েন্ট, আপেক্ষিক ঘনত্বের জায়গায় 10.8 বসিয়ে দিয়েছি, রূপার ঘনত্বটা রেখে দিয়েছি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ জলের ঘনত্ব। এখানে এখানে দেখো পদার্থের যে ঘনত্ব আছে ডিভাইড বাই 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব আছে, এই পদার্থের ঘনত্ব ডিভাইডেড বাই 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব। এখানে একটু সরে এসছে ঠিকই, কিন্তু বুঝে নাও ব্যাপারটা যে পদার্থের ঘনত্বের নিচেই এই জিনিসটা লেখা আছে। ওকে, 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্বটা লেখা আছে। নেক্সট, এখানে আমরা বসিয়ে দিলাম 10.8 রূপার ঘনত্ব বা 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব, রূপার ঘনত্ব বজ্রগুণ করে রূপার ঘনত্বটা বাদিকে নিয়ে এলাম, দুটো গুণ করে দিলাম 10.8 ইন্টু 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব কত ছিল 1000 কেজি পার মিটার কিউব, জাস্ট দুটো গুণ করে দিলে অ্যান্সার পেয়ে যাবো আমরা। ওকে, 10800 কেজি পার মিটার কিউব। ওকে, নেক্সট অঙ্ক, একটি কঠিন বস্তুর ভর 500 গ্রাম এবং আয়তন 350 সেন্টিমিটার কিউব, নির্ণয় করো কঠিন বস্তুটি দ্বারা অপসারিত জলের ভর আর কি কঠিন বস্তুটির আপেক্ষিক ঘনত্ব। ওকে, শুরু করা যাক। উত্তর কি, উত্তর আছে কি দেওয়া আছে দেখি, কঠিন বস্তুটির ভর 500 গ্রাম এবং আয়তন 350 সেন্টিমিটার কিউব দেওয়া আছে প্রশ্নে, এখানেই দেওয়া আছে, দেখো 500 গ্রাম আর 350 গ্রাম, সেটাই আমি লিখলাম। এবার কঠিন বস্তুটি দ্বারা অপসারিত জলের আয়তন 350 সেন্টিমিটার কিউব, কঠিন বস্তুটির ভর এত এবং আয়তন এত, এবার কঠিন বস্তুটির যে আয়তন সেই আয়তনের জলই অপসারিত করবে, এবং বস্তুটিতে অপসারিত জলের আয়তন 350 সেন্টিমিটার কিউব। আমরা জানি জলের ঘনত্ব ইকুয়াল টু 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এখানে দেখো সেন্টিমিটার আছে, এটাও গ্রাম আছে, এটা সেন্টিমিটার আছে, তাই আমরা জলের ঘনত্ব 1000 গ্রাম পার 1000 কেজি পার সেন্টিমিটার কিউব এটা ধরিনি, কিন্তু আমরা ধরেছি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। জলের ঘনত্ব ইকুয়াল টু জলের ভর বাই জলের আয়তন, তো জলের ভর কত, 500 গ্রাম, জলের ভর জলের ঘনত্ব ইকুয়াল টু জলের ঘনত্ব, সরি ভুল বলেছি, জলের ভরটা আমাদেরকে বার করতে হবে, এটা কঠিন বুঝতে ভর ছিল, জলের ভরটা বার করতে হবে, জলের ঘনত্ব ইন্টু জলের আয়তন, এটা বজ্রগুণ করলেই পেয়ে যাবো, এই কোয়েশ্চেন থেকে এটা বজ্রগুণ করলে পেয়ে যাবো। তো জলের ঘনত্ব ইন্টু জলের আয়তন, জলের ঘনত্ব হচ্ছে এত আর জলের আয়তন এত, দুটো মাল্টিপ্লাই করে 350 গ্রামই থাকে জলের ভর, সুতরাং অপসারিত জলের ভর 350 গ্রাম। আমি আগে বলেছিলাম আয়তন এত, আর যে যে পরিমাণ জল সরাবে তারও আয়তন এত, আর অপসারিত জলের ভর এখান থেকে আমার ক্যালকুলেশন করে পেয়ে গেছি, কীভাবে ক্যালকুলেশন করে আশা করি বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় তো আমাকে ক্লাসে জিজ্ঞেস করে আমি ঠিক বলে দেবো, অথবা আমাকে ফোন করো আমি বলে দেবো। কঠিন বস্তুটির ঘনত্ব, এক নম্বরে যে কঠিন বস্তুটির অপসারিত জলের ভর, এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম। সেকেন্ড, কঠিন বস্তুটির ঘনত্ব, বস্তুর আপেক্ষিক ঘনত্ব বার করতে বলেছে, তো কঠিন বস্তুর ঘনত্ব ইজ ইকুয়াল টু ভর বাই আয়তন, ভর হচ্ছে 500 গ্রাম আর আয়তন হচ্ছে 350 সেন্টিমিটার কিউব, এখানে ঘনত্বটা পেয়ে গেছি। কঠিন বস্তুর আপেক্ষিক ঘনত্ব ইকুয়াল টু কঠিন বস্তুর ঘনত্ব বাই জলের ঘনত্ব, ব্যাস হয়ে গেল। 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব অবশ্যই হবে এটা,
4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্বটি কিন্তু এটা হবে, যেটা 1 দেওয়া আছে। 1.43 আছে কোনটা, এই যে পেয়েছি আগে, ডিভাইড বাই 1 ইকুয়াল টু 1.43, আপনি ঘনত্ব পেয়ে গেলাম। নেক্সট অঙ্ক 7.8 × 10⁻³ kg/m³ ঘনত্বের লোহার একটি টুকরোর আয়তন 100 মিটার কিউব, সেটিকে জলের মধ্যে ডোবালে নির্ণয় করো। কি নির্ণয় করতে হবে দেখে যাক। বায়ুতে লোহার টুকরোটির ওজন, নাম্বার বি ঊর্ধ্বঘাত, জলের মধ্যে আপাত ওজন। উত্তর দেওয়া আছে লোহার টুকরোটির আয়তন 100 সেন্টিমিটার কিউব, এই যে 100 সেন্টিমিটার কিউব। ওকে, কিন্তু এটা আমাদেরকে দেখো কি বার করতে হবে, লোহার টুকরোটির ওজন, এটাকে আমি এখানে দেখো ঘনত্ব দেওয়া আছে এমকেএস পদ্ধতি, তাই এটাকে মিটার কিউব আছে, সরি এটা মিটার কিউব হবে না, এটা সেন্টিমিটার কিউব হবে, ভুল আছে এখানে, এটা ঠিক করে নিও একটু, এটা 100 সেন্টিমিটার কিউব হবে। এই যে 100 সেন্টিমিটার আছে, এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিলাম। প্রত্যেকটা মিটার থেকে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করার নিয়ম আছে, এটা তোমরা জানো। যদি অসুবিধা হয় তো আমি ক্লাসে বলো, আমি আরো একবার দেখিয়ে দেবো। এখানে 3টে 100 কেন গুণ হলো, সেখান থেকে, কারণ একটা সেন্টিমিটার থেকে মিটারে যেতে গেলে 100 দিয়ে ভাগ হয়, কিন্তু এখানে 3খানা সেন্টিমিটার আছে তাই 300 দিয়ে ভাগ হয়েছে, মানে 3টে 100 দিয়ে ভাগ হয়েছে, 300 দিয়ে না, 3খানে 100 গুণ করে তার সাথে ভাগ হয়েছে। লোহার টুকরোটির ঘনত্ব কি আছে, 7.8 × 10⁻³ kg/m³। এটা আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। ওকে, তো বজ্রগুণ করে কি পাই, ভর ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন। ঘনত্ব এটা, আয়তন দেওয়া আছে কোনটা বাবা, আয়তন আয়তন হচ্ছে গিয়ে এটা 10⁻⁻⁴। এবার ইউনিটগুলো আমি পাশে লিখে দিয়েছি, ঘনত্বের ইউনিট এটা আর আয়তন ইউনিট এটা, গুণ করলে কি হয়, এই মিটার কিউব কেটে যায়, থাকে কেজি, অর্থাৎ থাকছে 0.78 কেজি। ভর ইকুয়াল টু পেয়ে গেলাম, অর্থাৎ লোহার টুকরোটির ওজন, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ এম ইন্টু জি, এত নিউটন। ওকে, কারণ ওজন একটা বল, বলের একক হচ্ছে নিউটন, এটা এমকেএস পদ্ধতিতে বার করেছি তাই এটা নিউটন হয়েছে। নেক্সট, লোহার টুকরোকে জলে ডোবালে অপসারিত জলের আয়তন ইজ ইকুয়াল টু বস্তুটির আয়তন। এটা আমি আগেই বলেছিলাম আগের অঙ্কতে, যদি জলে ডোবানো হয় তার যে আয়তন, বস্তুটির আয়তন একই জিনিস, অপসারিত জলের যে আয়তন, বস্তুটির আয়তন ইজ ইকুয়াল টু 10⁻⁴ মিটার কিউব। ঠিক আছে, আমরা জানি জলের ঘনত্ব ইকুয়াল টু 1000 kg/m³। অপসারিত জলের ভর ইকুয়াল টু এত কেজি। কেন এত কেজি কেন হলো, আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, ঠিক সেই ফর্মুলা ফেলেই আমরা এটা পেয়েছি। এটা নিজেরা করে দেখো, যদি না হয় তো আমাকে বলো, কারণ আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, সেই হিসেব করেই এটা অপসারিত জলের ভরটা আমরা বার করেছি 10⁻⁻⁴ কেজি। কি করে হলো, 10⁻⁴ আছে আর 10⁻³ আছে, 10-এর পরে দুটো শূন্য। ওকে, একের পরে 3টে শূন্য আছে, তাই এটা 10⁻³ হয়ে গেল, আর এটা সরি ওয়েট, এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে 10⁻³ হবে না, এটা 10⁻³ হবে, এটা 10⁻³ আছে, নিজেরা ঠিক করে নিও, আমি পরে ভিডিওতে আমি ঠিক করতে পারছি না এখন, কিন্তু পরে নিজেরা ঠিক করে নিও। ওকে, তো এটা +3 হবে, এটা -4 হবে, আলটিমেটলি 10⁻⁻⁴ কেজি হয়ে গেল। অপসারিত জলের ওজন এত ইন্টু 10, এখানে 10 দিয়ে কেন গুণ হলো, কারণ আমরা যে জলের এম ইন্টু জি, জলের ভর পেয়েছি এত কেজি, আর গ্রাম জি ফর 9.8, তুমি এখানে 9.8 দিয়েও করতে পারো, কিন্তু এখানে অঙ্কে এখানে আমি লিখতে ভুলে গেছি যে তোমার এখানে যে জি এর মানটা 10 দেওয়া আছে, 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার দেওয়া নেই, এটা দেওয়া আছে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, তাই এখানে 10 দিয়ে গুণ হয়েছে, এটা কোনো ভুল নয়, কিন্তু প্রশ্নে দেওয়া ছিল তাই আমি করেছি, এখানে আমি লিখতে মিস করে গেছি। ওকে, নেক্সট, জলের ওজন হচ্ছে এত, তো জলের যে ওজন, সেই জল নিচে ধাক্কা দেবে, নিচের দিকে জল ওজন নিচের দিকে ধাক্কা দেবে, তো বস্তুটাও তো উপর দিকে তাহলে ধাক্কা দেবে, সেটা হচ্ছে ঊর্ধ্বঘাত, অর্থাৎ জলটা বস্তুটা যদি উপর থেকে এতটা ধাক্কা দেয় 1 নিউটন,
জলও তো নিচ থেকে উপর দিকে 1 নিউটন ধাক্কা দেবে, তাই এটা জলের ঊর্ধ্বঘাত হলো। ওকে, 1 নিউটন, এটা যেহেতু 1 নিউটন হচ্ছে, এটাও 1 নিউটন হচ্ছে, কারণ জলের ওজন যেটা সেটাই হচ্ছে জলের ঊর্ধ্বঘাত। নেক্সট, জলের মধ্যে আপাত ওজন কত? 3rd নাম্বার বলেছে জলের মধ্যে আপাত ওজন কত। প্রকৃত ওজন কত পেয়েছি? আগে 7.8 পেয়েছি লোহার টুকরোটির ওজন, আর ঊর্ধ্বঘাত পেয়েছি কত? 1 নিউটন। দুটো বিয়োগ করে দিলেই আমরা আপাত ওজন পেয়ে যাব। নেক্সট অঙ্ক, একটি বস্তুর আয়তন 2 মিটার কিউব এবং আপেক্ষিক ঘনত্ব 0.52, বস্তুটির ভর কত? ওকে, দেওয়া আছে বস্তুটির আয়তন 2 মিটার কিউব ইজ ইকুয়াল টু এত সেন্টিমিটার কিউব। কারণ এটা দেখো সেন্টিমিটার, এটা মিটার কিউবে বার করতে পারো, সেন্টিমিটার কিউবে বার করতে পারো, মানে এমকেএস পদ্ধতিতেও বার করতে পারো, সিজিএস পদ্ধতিতেও বার করতে পারো। আমি এখানে সিজিএস পদ্ধতিতে বার করেছি। এখানে 2 মিটার কিউব আছে, 2 মিটার কিউবটাকে আমরা সেন্টিমিটার কিউবে কনভার্ট করেছি। একটা মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার, 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। তো এখানে আছে তিনখানা মিটার, তো এক একটা মিটারের জন্য 100 সেন্টিমিটার। ওকে, মাল্টিপ্লাই করলে এটা হয়। আপেক্ষিক ঘনত্ব হচ্ছে 0.52, এটা দেওয়া আছে। আমরা কি জানি আপেক্ষিক ঘনত্ব ইজ ইকুয়াল টু পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস সাথে জলের ঘনত্ব, বা পদার্থের ঘনত্ব ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, অর্থাৎ বর্গগুণ করেছি। এখানে পদার্থের ঘনত্বটা আমাদের বার করতে হবে, আপেক্ষিক ঘনত্ব ইন্টু 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব, মানটা বসিয়ে দিলে পেয়ে যাব। দুটো মান বসিয়ে দিয়েছি, 0.52 ইন্টু 1, কারণ জলের ঘনত্ব আমরা জানি 1, এখানে দেওয়া নেই কিন্তু সেটা আমরা 1 ধরে নিয়ে করেছি, হয়ে গেল। আবার আমরা জানি, আবার কি জানি, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তো ভর ইকুয়াল টু ঘনত্ব ইন্টু আয়তন, ঘনত্ব কত পেয়েছি? এত, আর আয়তন পেলাম, আয়তন কোথায় পেয়েছি? এই যে এটা আয়তন, এটা পেয়ে গেছি, দুটো মাল্টিপ্লাই করে এত গ্রাম ভর পেয়ে গেলাম, হয়ে গেল। যদি কোনো অসুবিধা হয় তো বলো, আমাকে ফোন করো অথবা ক্লাসে বলবে। এখানে তো গ্রাম ছিল, এটা কেজিতে কনভার্ট করেছি। এই ইউনিটগুলো যদি চেঞ্জ না করতাম, যেরকম আছে সেরকম রেখে দিতাম, এটা কেজিতেই হয়ে যেত, বাকি চেঞ্জ করার দরকার পড়তো না। এবার তোমরা হয় গ্রামেও রাখতে পারো অ্যান্সারটা, কেজিতেও রাখতে পারো। যদি কেজিতে হয়, গ্রাম থেকে কেজিতে করতে গেলে 1000 দিয়ে ভাগ দিতে হবে, এত কেজি হয়ে যাবে, অথবা এত গ্রাম, যেটা খুশি সেটা রাখবে। নেক্সট অঙ্ক, রূপার আপেক্ষিক ঘনত্ব এত হলে রূপার ঘনত্ব এসে এখন এই অঙ্কটা আগে হয়ে গেছে, তা আমি আবার বোঝাচ্ছি না। ওকে, শুধু ওখানে করে দেওয়া আছে, একবার দেখে নাও। আগে একবার করে দিয়েছি আমি, এখানে ভুল করে হয়ে গেছে এটা আবার। নেক্সট অঙ্ক, 1 লিটার আয়তনের একটি তরলের উপর চাপ ক্রিয়া করায় তরলের আয়তন 0.245 মিলিলিটার কমে গেল। ওই তরলের আয়তন বিকৃতি নির্ণয় করো। আয়তন বিকৃতি নির্ণয় করতে হবে। দেওয়া আছে তরলের প্রাথমিক আয়তন, দ্যাট ইজ V1 ইজ ইকুয়াল টু 1 লিটার। 1 লিটার আয়তনের তরলের উপর চাপ ক্রিয়া করেছে 1 লিটার, প্রথমে 1 লিটার হচ্ছে 1000 মিলিলিটার। আয়তনের পরিবর্তন V2 0.25245 মিলিলিটার। ওকে, তাহলে আয়তন বিকৃতি ইকুয়াল টু কি? আয়তন বিকৃতি ইজ ইকুয়াল টু V1 বাই V2। আই এম সরি, ভেরি সরি, V2 বাই V1 হবে, এখানে ভুল হয়ে গেছে, V2 বাই V1 হবে। ওকে, এখানে ভুল হয়ে গেছে, কাইন্ডলি তোমরা ঠিক করে নিও, এটা V2 বাই V1 হবে। হয়ে গেল, এই দুটো দিয়ে ভাগ দিয়ে যেটা হবে সেটা আয়তন বিকৃতি পেয়ে গেলাম, আমাদের আয়তন বিকৃতি চেয়েছে, অ্যান্সার হয়ে গেল। নেক্সট অঙ্ক, 300 সেন্টিমিটার দীর্ঘ একটি তারের প্রান্তে ধরি এটা 300 সেন্টিমিটার দীর্ঘ, এটার দৈর্ঘ্য ধরি 300 সেন্টিমিটার, প্রান্তে 10 কেজি ভর ঝোলানো হবে। এখানে নিচে 10 কেজি ভরের কোনো বস্তু ঝোলানো হয়েছে। তারটি যদি ঝোলানো হয় তাহলে তারটির দৈর্ঘ্য 3 মিলিমিটার বেড়ে যাবে। এই যে 3 মিলিমিটারের মতো এটা বেড়ে গেছে। তারটির প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 0.5 মিলিমিটার। প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ যেটা আছে 0.5 মিলিমিটার হলে তারটির উপাদানের ইয়াং গুণাঙ্ক নির্ণয় করো। ওকে, কি দেওয়া আছে দেখি একবার। তারের প্রাথমিক দৈর্ঘ্য L ইকুয়াল টু 300 সেন্টিমিটার বা 3 মিটার। 300 সেন্টিমিটার দেওয়া ছিল, মিটারে কনভার্ট করে নিলাম। প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 0.5
ইন্টু 10⁻³ অথবা এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে আমরা কি করলাম, মিলিমিটার ছিল, মিলিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করে নিয়েছি। ভর হচ্ছে 10 কেজি ঝোলানো হয়েছে যেটা। দৈর্ঘ্য বৃদ্ধি 3 মিলিমিটার বেড়েছে, এটাকেও মিটারে নিয়ে এর সঙ্গে সব কিছু মিটারে নিয়ে করেছি, অথবা তোমরা সেন্টিমিটারে নিয়েও করতে পারো, যে কোনো একটা ইউনিট নিয়ে করলেই হবে। সুতরাং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে প্রস্থচ্ছেদ আছে, এই যে প্রস্থচ্ছেদ আছে সেটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। পাই এর মান 3.14 আর আর এর মান হচ্ছে গিয়ে 0.5 × 10⁻³ বসিয়ে দিলাম এর স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে এটা হয়। ক্যালকুলেশন যদি কোনো অসুবিধা হয় তোমাকে বলবে ক্লাসে, আমি বুঝিয়ে দেবো। ভার ইকুয়াল টু এম ইন্টু জি, এম হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আগের অঙ্কটা বলেছিলাম যে জি এর মান 9.8 না হয়ে 10 দেওয়া ছিল, ঠিক আছে, 10 দেওয়া ছিল, তাই ওখানে 10 দিয়ে গুণ করেছি। এখানে 9.8, আগে প্রশ্নে বলা ছিল 10, এখানে কিন্তু বলা নেই, তাই আমি 9.8 ধরে নিয়েছি। ওকে, 10 × 9.8 = 98 নিউটন। ভার, কিসের ভার, যে বস্তুটার ভার পেয়ে গেছি। তারটির উপাদানের ইয়াং গুণাঙ্ক, অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। ওকে, পীড়ন বাই বিকৃতি, ইয়াং গুণাঙ্ক পীড়ন বাই বিকৃতি, এটা W/A, ভর বাই আয়তন, সরি ভর বাই এরিয়া। নাও এটা W/A ডিভাইড বাই স্মল l বাই ক্যাপিটাল L। এটা যদি এটা নিচ থেকে উপরে গেলে উল্টে যায়, এলটা উপরে চলে যাবে, ক্যাপিটাল এলটা উপরে, স্মল এলটা নিচে, সেই হিসেবে এটা ক্যালকুলেশন করেছি। নেক্সট, ইয়াং গুণাঙ্ক, দ্যাট ইজ y ইজ ইকুয়াল টু 98 × 3, 98, W এর মান দেখো 98 ছিল কোথাও, W কোথায় আছে, W এর মান 98 নিউটন। A এর মান ক্যাপিটাল A এর মান 3 মিটার বসিয়ে দিলাম। এরিয়া হচ্ছে 0.785 × 10⁻6 মিটার স্কোয়ার বসিয়ে দিলাম এটা, ইন্টু 3। ওকে, 3 × 10⁻3, কারণ স্মল এল এর মান, স্মল এল 3 × 10⁻3 মিটার। মানগুলো বসিয়ে দিয়েছি, ক্যালকুলেশন করে এটা পেয়ে গেছি। ওকে, ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হলে বলবে। এটা আমাদের লাস্ট অঙ্ক। 2 মিটার লম্বা একটি তারের দৈর্ঘ্য 5 মিলিমিটার বাড়ানো হলো। তারের উপাদানের ইয়াং গুণাঙ্ক এত হলে পীড়ন নির্ণয় করো। তারের প্রাথমিক দৈর্ঘ্য কত, 2 মিটার দেওয়া আছে। দৈর্ঘ্য বাড়ানো হয়েছে L = 5 মিলিমিটার, 5 × 10⁻³ মিটার, এটা মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করেছি। ইয়াং গুণাঙ্ক দেওয়া আছে 2 × 10⁻11 নিউটন/মিটার স্কোয়ার। আমরা জানি ইয়াং গুণাঙ্ক বা y ইজ ইকুয়াল টু অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। ওকে, তো পীড়ন এটা আমরা বজ্রগুণ করেছি, বজ্রগুণ করার পর পীড়ন ইকুয়াল টু ইয়াং গুণাঙ্ক ইন্টু বিকৃতি। ইয়াং গুণাঙ্ক করে কি, বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, এটা দেওয়া আছে, আর এল এর মান ওখানে বার করেছি এটা, আর ডিভাইডেড বাই 2, কারণ ক্যাপিটাল এল 2 দেওয়া আছে। ক্যালকুলেশন করলে পেয়ে গেলাম এটা। থ্যাংক ইউ ফর টুডে। দেখো অঙ্কগুলোর কোনো অসুবিধা হয় কিনা, যদি অসুবিধা হয় তো আমাকে বলো, আমি আবার ক্লাসে বুঝিয়ে দেবো।